প্রথম বিরোধী দল হয়েছেন। আমার বিশ্বাস অনেক জায়গায় সমালোচনা করতে ভুল করেছেন, সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর 2-4 বার 5 বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। এই সরকার প্রথম বাজেট উপস্থাপন করেছেন। বাজেট হচ্ছে রাষ্ট্র কর্তৃক আহরিত অর্থের সর্বোত্তম ব্যবহারের সম্ভাব্য চিত্র, যেটা এই সংসদে উত্থাপিত হয়েছে। আমরা এই বাজেটকে স্বাগত জানাই এবং এই বাজেট বাস্তবায়ন করবার জন্য জনগণ কর্তৃক এই সরকার ম্যান্ডেট প্রাপ্ত। অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকারভাবে তিনি অর্থ ব্যয়ের অনুপাতের বিন্যাস ঘটিয়েছেন। সামাজিক অবকাঠামো খাতে প্রায় 30% মতো বরাদ্দ রেখেছেন। ভৌত অবকাঠামোর ক্ষেত্রে 18% উপরে বরাদ্দ রেখেছেন। সাধারণ সেবার ক্ষেত্রে 26% মতো বরাদ্দ রেখেছেন। অর্থাৎ অর্থের বরাদ্দের অনুপাতটা তিনি চমৎকারভাবে সাজিয়েছেন। সামাজিক অবকাঠামো দ্বারা আমাদের 18 কোটি যে মানুষ, তাদেরকে আমরা করতে সক্ষম হব। তাদের মানব সম্পদ উন্নয়নের, অর্থাৎ সেই জায়গাটা হলো আমাদের একমাত্র আপনার সম্ভাবনাময় খাত। 18 কোটি মানুষকে দক্ষ যোগ্য হিসাবে তৈরি করা। সেক্ষেত্রে তিনি যে বরাদ্দ রেখেছেন, যথেষ্ট বরাদ্দ রেখেছেন, সময় উপযোগী বরাদ্দ রেখেছেন, 30% মতো বরাদ্দ। এই দক্ষ মানুষ সম্পদ যখন রাষ্ট্রের হয়ে কাজ করবে, তার মেধা যোগ্যতার শতভাগ প্রদর্শনের জন্য তাকে অবকাঠামো সুবিধা দিতে হবে। সেই অবকাঠামো খাতেও 18% উপরে বরাদ্দ রেখেছেন মাননীয় অর্থমন্ত্রী। ধন্যবাদ মাননীয় অর্থমন্ত্রী। অনগ্রসর জাতিকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদের সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য, সাধারণ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য 26% কাছাকাছি বরাদ্দ রেখেছেন, যা আমাদের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে। এই অর্থ বরাদ্দের যে অনুপাত, সেটি বাস্তবতা বিবেচনা করে আমাদের সম্ভাব্য খাতকে রাষ্ট্রীয় প্রয়োজনে ব্যবহার করার মানসে মাননীয় অর্থমন্ত্রী যে ডিস্ট্রিবিউশন করেছেন, তার জন্য আমি মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আহরিত অর্থের 2 ধরনের ব্যয় রাষ্ট্র করে। একটি হচ্ছে অনুন্নয়ন ব্যয়, আর একটি হচ্ছে উন্নয়ন ব্যয়। অনুন্নয়ন ব্যয় মানে হচ্ছে রাষ্ট্র পরিচালনা ব্যয়। রাষ্ট্র পরিচালনা ব্যয়ের ক্ষেত্র মাননীয় অর্থমন্ত্রী, যেটা গত অর্থ বছরে ছিল 72.7% বরাদ্দকৃত অর্থের, সেখান থেকে কমিয়ে তিনি নিয়ে আসছেন 66.3%। তার মানে অপচয় রোধ করেছেন, অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করছেন না, অর্থের সর্বোত্তম সদ্ব্যবহার করছেন মাননীয় অর্থমন্ত্রী তার এই বাজেটের মধ্যে। এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। অ্যাট দ্য সেম টাইম তিনি উন্নয়ন ব্যয় বাড়িয়েছেন। যে উন্নয়ন ব্যয় গত অর্থ বছরে ছিল, অর্থাৎ 2025-26 অর্থ বছরে সেটি ছিল 27.3%, সেটাকে তিনি বাড়িয়ে 33.7% করেছেন। অর্থাৎ উন্নয়ন প্রয়োজন, দীর্ঘদিনে বিধ্বস্ত বাংলাদেশ, অবকাঠামো উন্নয়ন, এডিপির বরাদ্দ 3 লাখ কোটি টাকার উপরে, এডিপি ছাড়াও আরও 16,000 কোটি টাকা উন্নয়ন ব্যয় রেখেছেন। সব কিছু মিলিয়ে বাংলাদেশের মানুষের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এই বাজেটে। এই জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আবার ধন্যবাদ। অনুন্নয়ন ব্যয়ের মধ্যে যেটা ফ্যাসিস্ট সরকার এই জাতির জন্য কলঙ্ক হিসাবে চাপিয়ে দিয়ে গিয়েছিল, অর্থাৎ প্রচুর ঋণ, সেই ঋণের সুদ দেওয়ার জন্য 13.6% অর্থ দিতে হয়েছে বর্তমান সরকারকে, যেটা অনাকাঙ্ক্ষিত ছিল। সেটি যদি না দেওয়া লাগতো, অনুন্নয়ন ব্যয় আরো সাশ্রয়ী হওয়া যেত। কিন্তু আমাদের অর্থনীতির বাস্তবতায় এই সীমিত অর্থ থেকেও সেটা যোগান মাননীয় অর্থমন্ত্রী দিয়েছেন এবং সেখানে 11%-এর উপর ভর্তুকিও তিনি বরাদ্দ রেখেছেন, যা প্রশংসার দাবি রাখে। বাজেট নিয়ে আমি খুব সমালোচনা শুনিনি সংসদে, কিছু শঙ্কা শুনেছি। এই বাজেট নিয়ে কেউ নেতিবাচক কিছু বলেননি, কিছু আশঙ্কা প্রকাশ করেছেন। কোথায় করেছেন? সেটি হচ্ছে রাজস্ব আয়ে ঘাটতি হতে পারে। রাজস্ব আয়ের ঘাটতি হবে না, কারণ চালানের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করা হবে, কর অব্যাহতি হ্রাস করা হবে, রাজস্ব ফাঁকির ক্ষেত্রে চিহ্নিতকরণ করা হবে এবং ভাট কাঠামোতে নতুন বিন্যাস করা হবে। অতএব রাজস্ব ঘাটতি আমি দেখছি না।
আর আমাদের রাজস্ব আরোহণ কর অনুপাতে যদি বলেন, সেটা যদি হয় 9% কাছাকাছি, নেপাল ভুটানও 13-14% করে, আমাদের ওখানে যেতে হবে। সেই জন্য অর্থমন্ত্রী চ্যালেঞ্জ দিয়েছেন। আমার বিশ্বাস রাজস্ব আয়ে ঘাটতি হবে না। সময় খুবই কম। ব্যাংকের কথা বলা হয়েছেন, ব্যাংক ঋণও কমেছে। 25-26 অর্থ বছরে ছিল 1,18,000 কোটি টাকা, এবার করা হয়েছে 1,12,000 কোটি টাকা। আমার মনে হচ্ছে যেভাবে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং আমাদের আপনার মূল্যস্ফীতি হ্রাস পাবে, তাতে জনগণের সঞ্চয় বাড়বে, অত ব্যাংকের অর্থর ঘাটতি কিন্তু হবে না। মাননীয় স্পিকার, ঘাটতি বাজেট কথা বলা হয়েছে। কর যদি আহরিত হয়, রাজস্ব ঠিকমতো যদি আহরিত হয়, ব্যাংক থেকে যদি লোনটা যেটা নির্ধারণ করা হয়েছে পাওয়া যাবে, ঘাটতি বাজেট হওয়ার কোনো সুযোগ থাকছে না। মাননীয় স্পিকার, ঘাটতি বাজেটে কথা বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র আপনি যান, সর্বশেষ বাজেটে 5.5 জিডিপির ঘাটতি বাজেট। পৃথিবীর সবচেয়ে বড় অর্থনীতির দেশ। আপনি চীনে যান, সেখানেও 4% জিডিপি ঘাটতি বাজেট। অতএব এই ঘাটতি বাজেট আমাদের এই দুরবস্থার মধ্যে আমরা সক্ষম হব এটা মিট আপ করতে এবং অ্যাচিভ করতে। মাননীয় স্পিকার, আমরাই জানি একমাত্র কিভাবে বাজেট বাস্তবায়ন করতে হয়। কারণ আপনি যদি 1974-75 বাজেট যান, বাকশালী সরকারের সময় ছিল মাত্র 1056 কোটি টাকা। জিয়াউর রহমান 78-79-তে মাত্র 2 অর্থ বছরের ব্যবধানে সেটাকে 2700 কোটি টাকা করেছিল, প্রায় 2.5 গুণের উপর বৃদ্ধি করেছিল। মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2001 থেকে 2006 ওই অর্থ বছরে 6.1 থেকে 6.9% প্রবৃদ্ধি অর্জন করেছিল। অর্থাৎ 6.9% প্রবৃদ্ধি বিএনপি করতে জানে। এবার আমাদের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা মাত্র 6.5%, অথবা আমরা এটা করতে জানি। যারা শঙ্কা প্রকাশ করছেন তাদের জন্য বলতে চাই, মাননীয় স্পিকার, প্রথম বিরোধী দল হয়েছেন, আমার বিশ্বাস অনেক জায়গায় সমালোচনা করতে ভুল করেছেন। সরকারি দল এখনো হন নাই। আমার বিশ্বাস আর 2-4 বার 5 বার বিরোধী দল থাকলে আস্তে আস্তে তারা সমালোচনাটা বুঝে যাবেন। আমি ওই সমালোচনাকে খুব একটা আমলে নিচ্ছি না। মাননীয় স্পিকার, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে বিএনপি জানে কি করণীয়। আমরা পথ খুঁজিনি, পথ দেখিয়েছি, বাস্তবায়ন করে প্রমাণ করতে চাই আমরা বাস্তবায়ন করতে জানি। বিরোধী দলকে বলবো আপনারা সহযোগিতা করুন।